শুরু হচ্ছে কবিতা রিভিউ তৃতীয় পর্ব। আজ আপনাদের সাথে আছি আমি মঈন মুরসালিন এবং আমাদের প্রিয় গবেষক হাসান রাউফুন ভাই। পরপর দুটি রিভিউ হওয়ার পর সবার আগ্রহ এবং উৎসাহে আমরা আবারও তৃতীয়বারের মতো শুরু করতে যাচ্ছি আজকের কবিতা রিভিউ পর্ব ৩। প্রিয় বন্ধুরা, আপনারা আশা করি শুনবেন এবং যাদের ভালো লাগবে শেয়ার করে নেবেন। আর আমরা পরিচালনা করছি লাইভটি প্রতিভা প্রকাশ পেজের মাধ্যমে এবং এখান থেকে শেয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন। তো আমরা শুরু করার পূর্বে আমাদের সামনে কিছু কথা বলবেন আমাদের গবেষক হাসান রাউফুন ভাই। ধন্যবাদ। কবিতা রিভিউর পরিচালক মঈন মুরসালিন, প্রকাশক, লেখক, সম্পাদক মঈন মুরসালিন। আমাদের আসলে এই বুক রিভিউটা রেগুলার করার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে হয়ে উঠছে না। তারপরেও আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে একবার করে বুক রিভিউ উপস্থাপন করার। আমরা আগে কিছু প্রোগ্রাম করতাম অনেক বছর ধরে, তো করোনার সময় বা করোনা কালীনে আমরা সেগুলো করতে পারছি না বিধায় বুক রিভিউটা আমরা অনলাইনের মাধ্যমেই করছি। আজকেও কবিতা রিভিউ হবে। এরপরে আমরা পরের পর্বে আমরা গল্প বা কথা সাহিত্য নিয়ে আমরা রিভিউ করার চেষ্টা করব। আশা করি তখনও আপনারা পাশে থাকবেন। আর আজকের কবিতা রিভিউয়ে আসলে কবিতা তো একটু কঠিন জটিল ব্যাপার, অনেক পড়তে হয়। তারপরেও আমরা যতটুকু আমাদের সামনে আসে বা যে সব কবিতা আমাদের সামনে উপস্থিত হয় সেগুলো আমরা তাৎক্ষণিক পড়ে কিছু বলার চেষ্টা করব। আর সব বলাই একরকম হবে না। আমি কোনো সময় একটু কঠিন করে বলবো, কোনো সময় নরম করে বলবো। আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার কথাই শেষ কথা না, আমার কথাই সঠিক নাও হতে পারে, আমার কথা নড়চড় হতে পারে, অথবা আমি যে কবিতা নিয়ে আলোচনা করব সেটা অন্যজন আলোচনা করলে হয়তো দেখা গেছে অন্যরকম করবে। এটাই কবিতার চরিত্র। এক একজনের কাছে এক এক রকম ধরা দেয় বিধায়ী সেটা কবিতা। আর যেটা ধরা দেয় না, যেটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়, আপনার কাছে পরিষ্কার হয়ে যায়, সেটা আসলে কবিতার চারিত্রিক বৈশিষ্ট্য না। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আর আজকে যারা কবিতা প্রথম অবস্থা থেকেই দিয়েছে, আমরা প্রথম অবস্থা থেকেই কবিতাগুলো গ্রহণ করব। আমরা যতগুলো পারি আমাদের 1 ঘন্টা সময়ের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যাদের কবিতা আমরা পাবো, আমরা মাঝখানে যাব না। আমরা ধারাবাহিকভাবেই সিরিয়ালি আমরা তাদের কবিতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকবেন। আগেও যেরকম ছিলেন, আমরা এর আগেও অনেকগুলো প্রোগ্রাম করেছি, প্রচুর ভিউ হয়েছে। আমি বিস্মিত হয়েছি, 14,000 15,000 করেও আমাদের এই রিভিউগুলো, বুক রিভিউগুলো দেখছেন আপনারা এবং কমেন্ট করছেন, আমাকে উৎসাহিত করছেন। আমাদের কাজকর্ম নিয়ে যে আপনারাও সচেতন, আপনারাও যে আমাদের এগিয়ে দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন, এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ হাসান রাউফুন ভাই। আমরা আমাদের মূল বিষয়ে চলে যাচ্ছি, কবিতা রিভিউ। প্রিয় বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের আওয়াজ ঠিকমতো পাচ্ছেন কি না। কারণ সাধারণত লাইভ করতে গেলে ঘরের ফ্যানটা বন্ধ রাখতে হয়। আমরা যেহেতু গরম, ফ্যানটা কিন্তু বন্ধ রাখিনি। তো যদি আপনাদের আওয়াজ শুনতে সমস্যা হয়, প্রয়োজনে আমরা ফ্যানটা বন্ধ রাখব। আর আরেকটা কথা বলে রাখি, গতকাল আমাদের অফিস থেকে খুব কাছাকাছি 200 গজের মধ্যে মগবাজার মোড়ে যে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণে আমরা সামনাসামনি ছিলাম, দেখেছি মানসিকভাবে, তাই আমরা বিপর্যস্ত হয়েছি এবং আমাদের পরিবেশটাও বিপর্যয় আছে। মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়,
যদি কোনো কারণে বিদ্যুৎ বিপর্যয় হয়ে যায় তখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাব আপনাদের থেকে। সুতরাং আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি বিপর্যয় হয়ে যায় লাইভটি সমাপ্ত হয়ে যাবে। তো যতক্ষণ আমরা পারবো ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে নিব। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন আমাদের মূল অংশে চলে আসি। কবিতা পাঠ করব এবং সেই সাথে কবিতা রিভিউ হবে। প্রথমেই যার লেখাটি পাঠ করছি ওনার নাম ওয়াহিদ ওয়াসেক। লেখার শিরোনাম গোধূলি বেলায়। গোধূলি বেলায় পাখিরা ছুটেছে আপন আপন নীড়ে, পার ঘেঁষে ওই পালতোলা নাও ভিড়েছে নদীর তীরে। খেলার মাঠেতে নেই কোলাহল হইচই ছোটোছুটি, শিশুরা ছুটেছে ঘরে ঘরে এই টাটা দিয়ে খুনসুটি। কৃষকেরা গ্লান সারাদিন কাজে, গ্লান অর্থটা আসলে বুঝতে পারলাম না। কিশোরা গ্লান সারাদিন কাজে, শস্য শ্যামলা মাঠে, কলসি কাখেই গায়ের বধূরা এসেছে পুকুর ঘাটে। আকাশের রং বদল হয়েছে লালচে আভায় ফিকে, গরু ও ছাগল রাখাল ছেলেরা ছুটেছে বাড়ির দিকে। রক্তিম গোল সূর্যটা যেই ওপারায় যাবে ডোবে, এপারা তখন নীরবে নীরবে আধারে আধারে ছোবে। ধন্যবাদ। ওয়াহিদ ওয়াসেক। আলোচনা করছেন রাউফুন ভাই। ধন্যবাদ কবি ওয়াহিদ ওয়াসেক। আপনার কবিতা আমরা গতবারও পড়েছি, আলোচনা করেছি, এবারও আপনি আমাদের সাথে আছেন, আপনাকে সাধুবাদ জানাচ্ছি, থাকবেন। আমার কাছে কবিতা আসলে দুইটা দিক খুব গুরুত্ব পায়। প্রথমত হলো বিষয়, দ্বিতীয়ত হলো উপস্থাপন। এই দুইটা দিক আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আপনার এখানে বিষয়টা আপনি গোধূলি বেলায়, মানে একটা গোধূলি বেলার একটা পরিবেশ আপনি সৃষ্টি করার চেষ্টা করেছেন। তো গোধূলি বেলা সৃষ্টি করার আপনি যে এখানে যে পরিবেশটা সৃষ্টি করেছেন, সেই পরিবেশটা আপনার বানানো, আপনার অভিজ্ঞতায়, আপনার জানাশোনার মধ্যে আছে। তো সেই গোধূলি বেলা যখন আপনি উপস্থাপন করলেন, সেই বেলায় কি কি হয়, 4-5টা পর্বে আপনি সেই পরিবেশটা বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন, সেই আবহাওয়াটা উপস্থাপন করার চেষ্টা করেছেন। কিন্তু আপনি কি একবারও খেয়াল করেছেন যে এই গোধূলি বেলা উপস্থাপন করতে গিয়ে আপনার উপস্থাপনটা অত ভালো হয়নি, প্রথমত। দ্বিতীয়ত হলো এখানে আপনার গোলটা কি? আপনার যেমন গোধূলি বেলা এখানে অনেক কিছু এসছে, নাউন, তালপাতার নাও, কারণ বিকেলে নদী আসছে, নদীর পরে মাঠঘাট, এগুলো সবই এসছে, শেষে সূর্য আসলো। কিন্তু গোলটা কি? এই গোল একটা থাকা জরুরি। কাহিনী, শুধু কাহিনী কাব্য না, যে কোনো কাব্যেই একটা গোল থাকা জরুরি। হ্যাঁ, তো সেই গোলটা কিন্তু আপনার এখানে ওরকম উপস্থাপন করা হয়নি। সূর্য, আপনি একটা খেয়াল করে দেখবেন যে চর্যাপদে বহুবার সূর্য এসছে, সূর্য এবং চন্দ্র এসছে। তো সেখানে কিন্তু তারা ওই সূর্য এবং চন্দ্র দিয়ে একটা অর্থবোধক বিষয় দেওয়ার চেষ্টা করেছে। হয় খারাপকে নষ্ট করা, অথবা প্রভাত আনা। তো আপনার এখানেও ঠিক ওই রকমই অনেক কিছু এনেছেন, কিন্তু আমি গোল খুঁজে পাচ্ছি না। দ্বিতীয়ত আমি এবার ব্যাকরণের দিকে যাব, উপস্থাপনের দিকে যাব। এখানে কয়েকটা বিষয় আপনার ছন্দে লিখেছেন, মাত্রাবৃত্ত ছন্দে ছয়ের কাজ করেছেন এখানে। ভালো, এটা ভালো, কারণ এই ছড়া জাতীয় বা এই জাতীয় কবিতার গতিশীল বা গতি থাকে বিধায়ী মাত্রাবৃত্ত এনেছেন, ভালো। কিন্তু কতগুলো পর্বে আপনি গিয়ে, আমি একটু পড়ে আপনাকে জানাই। যেমন ধরেন, শিশুরা ছুটেছে ঘরে ঘরে এই টাটা দিয়ে খুনসুটি। এখন এখানে আমি এই যদি এই পর্বে, কারণ প্রতিটা পর্বের প্রতিটা স্তবের কিন্তু আলাদা অর্থ থাকে, স্তবক থাকে, স্তবক থেকে পর্বে থাকে। তো এখানে আমি যদি বলি শিশুরা ছুটেছে, ঠিক আছে, পর্বটা ওকে, ঘরে ঘরে এই। এখন ঘরে ঘরে যখন দিলেন, এই আবার কেন? এই, ওই, যে, তা, যা, না, এগুলো আমরা অজস্র, সেই, পেই, কেই, অজস্র শব্দ ব্যবহার করি, যার কোনো বন্ধন নাই, দুর্বল বন্ধন এই পর্বের সাথে বা শব্দের সাথে। আমি যদি এখানে করতে পারি শিশুরা ছুটেছে ঘর থেকে ঘরে, কেন এই না দিলে কি হয় না? ঘর থেকে ঘরে কি 6 মাত্রা আসে না? একটু খেয়াল করবেন। আপনি পরের পর্বে লিখছেন টাটা দিয়ে খুনসুটি কি টাটা দিয়ে হয়? টাটা কি ইংরেজি শব্দ? যদি ইংরেজি শব্দ হয় তাহলে টাটা মানে বিদায়, বিদায় দিয়ে তো খুনসুটি হয় না। খুনসুটির জন্য পাশাপাশি থাকতে হয়, ঝগড়াঝাটি, মানে খুনসুটি বলতে পাশাপাশি থেকে সেটা করে। তো যদি আলগাই হয়ে যান, যদি দূরেই সরে যায়, তাহলে কি এর খুনসুটি, এদিকে খেয়াল রাখবেন। তারপরে আপনি আবার আমি পর্বে এখানে অনেক জায়গায় এরকম আমি খেয়াল করতে পেরেছি। রক্তিম গোল সূর্যটা যেই। এখন যেই, এখানে আমি আগেই বলেছি যেইটা কি আপনি বাদ দিতে পারবেন?
যেটা বাদ দিয়ে আপনি চেষ্টা করবেন আরেকটা কোনো শব্দ। আর একটা জিনিস আপনাকে বলি যে যদি কোনো সময় কোনো শব্দ আপনার দুর্বল হয় তাহলে সমার্থক শব্দ ব্যবহার করতে পারেন। খেলার মাঠেতে নেই কোলাহল, খেলার মাঠেতে নেই কোলাহল, মাঠেতে মাঠ যোগ এ যোগতে দুইটা বিভক্তি। এটা ছিল আমাদের আগের কবিরা একটা বিভক্তির জন্য, একটা মানে মাত্রার জন্য, একটা মাত্রার জন্য এই চোখেতে বুকেতে মনেতে আনতো, কিন্তু দুর্বল ব্যবহার। আপনি এখানে মাঠেতে না এনে এখানে মাঠের আর কি কি প্রতিশব্দ আছে, সমার্থক শব্দ আছে, এখানে এনে 3 মাত্রা করতে পারেন। ধন্যবাদ আপনাকে, আপনি আরো কবিতা লিখবেন। ধন্যবাদ রাউফুন ভাই। আমরা এবার যাব আমাদের পোস্টে দেয়া দ্বিতীয় কবিতা। আমরা সাধারণত গ্রুপে প্রচার করেছি দুপুর থেকে যে কবিতা রিভিউ হবে। যারা কবিতা দেওয়ার কথা তারা আপনারা আমাদের এই পোস্টে দিয়েছেন এবং সেটার উপরে ভিত্তি করে আমাদের এই আলোচনাটা হচ্ছে। এই মুহূর্তে আমরা যার কবিতা পাঠ করছি তিনি হলেন কবির কাঞ্চন। লেখার শিরোনাম আমার একটা আকাশ আছে। আমার একটা আকাশ আছে মাথার উপর ভাই, সে আকাশে কোনো কালে মেঘকে দেখি নাই। সে আকাশটা আগলে রেখে আমায় বড় করে পিছলে পড়ে যাবার সময় অমনি টেনে ধরে। সেই আকাশের অধরা মেঘ, অদেখা মেঘ আমায় ডেকে কয়, তোমার কাছে আসতে আমার ভীষণ লাগে ভয়। জানতে চাইলে মেঘেরা কয়, আমরা ঠিকই আসি, তোমার বাবার বুকের ভেতর সকাল দুপুর ভাসি। এখন আমি আকাশ হয়ে সেই আকাশকে খুঁজি, জমে থাকা মেঘগুলোকে দিবানিশি খুঁজি। ধন্যবাদ কবির কাঞ্চন। অসাধারণ একটি চিত্রকল্প। মেঘকে বাবার হিসেবে দেখানো হয়েছে এবং উনিও একসময় যখন বাবা হন তখন মেঘকে বাবার বুকেই খুঁজেছেন এবং নিজেও একসময় আকাশ হয়ে যান, কারণ বাবাই হলো একটি আকাশ। চমৎকার একটি চিত্রকল্প লেখার ভিতরে পেলাম কবির কাঞ্চন। তার উপর একটি কথা বলছেন রাউফুন ভাই। ধন্যবাদ। আমার একটা আকাশ আছে এই কিশোর কবিতার জন্যে কবি কাঞ্চনকে। এই কবিতা পড়ার সময় আমার মনে হয়েছে, যখন মইন পড়ছিল শুনছিলাম, তখন ফারুক নওয়াজের কথা মনে পড়লো, কারণ তারও এই জাতীয় একটা বই আছে তার সন্তানকে নিয়ে। তো আপনার এই কবিতা আসলেই পড়তে গিয়ে আমি দেখলাম যে নন্দনের দিক দিয়ে অনেকখানি উতরানো, কারণ কবিতার চরিত্র প্রকাশ করে বস্তুবাচক থেকে ব্যক্তিবাচক। এখানে বস্তুবাচক মেঘ আকাশ, একে ব্যক্তিবাচকে করা, এটা কিন্তু একটা নন্দনপূর্ণ কাজ। একটা কবির জন্য কিন্তু অনেক শক্তিশালী একটা কাজ যে আপনি বস্তুবাচককে ব্যক্তিবাচকে উপস্থাপন করেছেন। এবার এই উপস্থাপনের কিন্তু একটু থাকে, মানে একটু রূপকথা থাকে, রূপকথা বড় চরিত্র কবিতা। তো এবার উপস্থাপন ক্ষেত্রে দেখি যে আপনার শব্দ, বাক্য, পর্ব, ছন্দ এগুলো নিয়েছেন উপস্থাপন করার জন্য। তো উপস্থাপনের প্রথমেই আমার একটি আকাশ আছে মাথার উপর ভাই, সেই আকাশে কোনো কালে মেঘকে দেখি নাই। এখন মেঘ একটি না বহুটি? মেঘ বস্তুবাচক কে হয় না, ব্যক্তিবাচকের সাথে আমরা কে ব্যবহার করি। তো জীবন দাস কিন্তু অনেকবার এরকম ব্যবহার করেছেন, মেঘ, পাখি কে ব্যবহার করেছেন। কিন্তু এখন বলতে চাচ্ছি মেঘটা কি বস্তু না ব্যক্তি? মেঘকে, এখন মেঘ তার যদি বাবা হয় তাহলে এখানে ওই ব্যবহারটা তিনি সফলভাবে প্রয়োগ করতে পেরেছেন। মেঘ যদি বস্তুবাচক হতো তাহলে কিন্তু পারতো না। আমি আগেই বলেছি যে ওর একটা চরিত্র আছে, যে চরিত্রটা থাকে রূপকে। তো এখানে মেঘকে দেখি না, তার মানে তার বাবাকে দেখে না, তাহলে এখানে আমরা মেঘকে আমাদের ব্যবহারটা উপযুক্ত। সেই আকাশটা আগলে রেখে, এই সেই আকাশটা একবার নির্দিষ্ট করলে আর একবার অনির্দিষ্ট, তার মানে একই শব্দে পাশাপাশি সেই এবং আকাশটা আমাদের বাংলা কাব্যে অনেক ব্যবহার হয়েছে। এই মানুষটি, ওই মানুষটি, এই আকাশটা, ওই আকাশটা, মানে এই দিয়ে আবার টা। আপনি একটু চিন্তা করবেন যে এগুলো ব্যবহার করার সময় যে আপনি তো কবি, আপনি সবই পারেন, কারণ কবি না পারলে কবিতা লিখতেন না। পরেরটা কিন্তু সেই আকাশে কোনো কালে, সেই আকাশে কিন্তু আছে, কিন্তু সেই আকাশে আবার সেই আকাশটায় কোনো কালে কিন্তু লেখেন নাই। তো সেহেতু এখানে তিনি পারবেন যে সেই আকাশটা আবার অন্যভাবে উপস্থাপন, এই পর্বের আকাশটা আবার আছে সেই আকাশে অদেখা মেঘ। আমি শেষে যাব, এখন আমি আকাশ হয়ে সেই আকাশকে খুঁজি। এখানে সেই আকাশকে বলতে এখানে আসলে বস্তুবাচক না, ব্যক্তিবাচক।
জমে থাকা মেঘগুলোকে, এবার একটু আমার কাছে খটকা লাগলো, গুলো এবং কে একসাথে ব্যবহার করা বাংলা শব্দে দোষণীয়, কিন্তু যখন ছন্দের জন্য ছড়ার জন্য করবেন তখন দেখা গেছে এই কথা, এই ব্যবহারকে হায়াত মাহমুদ, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, মান্নান সৈয়দ সবাই বলেছেন যে এটা করা যেতে পারে। কিন্তু আমার কাছে জমে থাকা মেঘগুলো আর মেঘগুলোকে দিবানিশি খুঁজি, এই কে বাদ দিয়ে আরেকটা মাত্রায় আনা যায় কিনা, কারণ অনেক সময় বিশেষণ দিয়ে এই কে তে নে যায় এগুলো দূর করা যায়, একটা বিশেষণ আপনি দিতে পারেন। দ্বিতীয়ত মেঘ কি আরো কিছু আছে? জমে থাকা মেঘপুঞ্জ দিবানিশি খুঁজি, এখন মেঘপুঞ্জ, এখানে মেঘগুলোকে তাহলে মেঘপুঞ্জ 2 2 4 হয়ে গেল, আর মেঘগুলোকে এখানে 3 1 4 পর্বের দিক দিয়ে বা এখানে মাত্রার দিক দিয়ে এরকম করা যায় কিনা। আপনাকে ধন্যবাদ আপনার কবিতা দেওয়ার জন্য। ধন্যবাদ হাসান রাফুন ভাইকে এবং ধন্যবাদ কবির কাঞ্চন ভাইকে আমাদের কবিতা রিভিউতে কবিতা জমা দেওয়ার জন্য। আমরা এবার আসছি একটি ছড়া নিয়ে। লিখেছেন মলয় বাগচি, লেখার শিরোনাম শুধুই হইচই। ভীমরুল মেরে ডাস তাড়িয়ে বলতার গর্তে পা, খয়ের খায়ের পাল্লা ভারী সব কিছুতেই হাঁ। বলতা করবে কাঁঠালের ভাগ, মাছি দুশোর তার, গন্ধককুল মুকুট পরে ছুচোর গলায় হার। বলতার হলোর জ্বালা পোড়া কি যে বলি ভাই, দল বাড়াতে হুতুম এসে দিল তখন ঠাই। দিবালুকে বলতা হুতুম ভিন্ন মেরু যায়, আধার নামলে দুজন বসে এক থালাতে খায়। সত্য ভালো বাসবে এমন দেখি না যে কেউ, সবাই দেখি বুঝে চলে কোন দিকে যায় ঢেউ। ঝুলা বুঝাই করতে গিয়ে গলাগলি ভাব, আপন স্বার্থে আত্মীয়তা আগে দেখি লাভ। ভীমরুল মেরে ডাসা তেরে মুক্ত আকাশ কই, ভিন্ন ভিন্ন মায়ের আঁচল শুধু যে হইচই। চমৎকার একটি বিষয় এবং সামাজিক বন্ধন, সম্পর্ক ইত্যাদি উপমার মধ্য দিয়ে এনেছেন। মলয় বাগচির এই লেখাটি নিয়ে আলোচনা করছেন হাসান রাফুন ভাই। ধন্যবাদ। আমি ঠান্ডা লেগেছিল তাই কথা বলতে গিয়ে আমার একটু সমস্যা হচ্ছে। আপনার শুধুই হইচই মলয় বাগচি, আসলে শুধু হইচই না, এখানে হইচই দিয়ে আপনি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন। নন্দনের দিক দিয়ে একটা ছড়া দিয়ে আপনি, ভীমরুল দিয়ে আপনি কিছু বোঝানোর চেষ্টা করেছেন, ক্ষতিকারক কিছু বোঝানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা দিক বলবো, সেটা উপস্থাপনা। আসলে উপস্থাপনা আমি বলেছি বিষয়ের দিক দিয়ে আমরা অনেক উত্তীর্ণ বিষয়ের দিক দিয়ে, কারণ আমাদের পঠন পাঠন আছে, জানাশোনা আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু উপস্থাপনের দিক দিয়ে আমরা অত সচেতন না। আমাদের আরও কিছু ছড়া কবিতা পড়া প্রয়োজন, যেগুলো উপস্থাপনের দিক দিয়ে আপনার শক্তিশালী করবে। যেমন আপনি অন্নদা শঙ্কর রায়ের, সৈয়দ শামসুল হকের, আল মাহমুদের কিছু ছড়া কবিতা আপনি পড়েন, দেখবেন যে তাদের উপস্থাপন, এই কিছু শব্দ আছে যেগুলো তারা ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করে তারা প্রকাশ করেছে, কবিতা বা ছড়াগুলো প্রকাশ করেছে। এখানে আমি আপনাকে কয়েকটা বিষয়, যেমন ভীমরুল মেরে ডাস তাড়িয়ে, তো ভীমরুল মেরে ডাস তাড়িয়ে আপনি ঠিক আছে ডাস তাড়ালেন ভীমরুল মেরে, আমাদের বাংলা ছন্দে পাশাপাশি 3টি রুদ্ধ থাকলে পরে 4 মাত্রা ধরা হয়, আপনি ধরছেন, কিন্তু পরে আবার খয়ের খায়ের পাল্লা ভারী, একটু খেয়াল করবেন আপনি যখনই একটু সচেতন, বলছি উপস্থাপনা সচেতন করতে হয়। যখনই আপনি এই আগেরটা করলেন যে এরকম, পরের পর্বটা ঠিক ওই রকমই, তৃতীয় চতুর্থ পর্বটা ঠিক ওই রকম করার চেষ্টা করলে আমি মনে করবো যে আপনার সচেতন। আমি না, সবাই পড়তে গেলেও রুদ্ধ দিয়ে শুরু করলে আর অন্য পর্বে আবার রুদ্ধ দিয়ে যদি করতে চান, যেমন পরেরটা করেছেন এখানে ভীমরুল মেরে সব কিছুতে, কিন্তু এই বলতে আবার ঠিক আছে, এখানে আবার এই যে খয়ের খায়ের একটু কষ্ট হবে, কারণ রাজমিস্ত্রি যখন বিল্ডিংটা উঠায় তখন তাকে অনেক দিক খেয়াল করতে হয়, কোন পাশে কতটুকু গেল, কোন পাশে ছেটে দিতে হবে, কোন পাশে কতটুকু বালি সিমেন্ট লাগবে, সেগুলো কিন্তু একজন রাজমিস্ত্রি খুব খুঁটে খুঁটেই দেখেন। তা আপনি একজন রাজমিস্ত্রি, রাজকবি, সেহেতু রাজকবি যেহেতু আপনি, সেহেতু আপনাকেও ঠিক ওই রকমই যে আপনার হাতে যেসব মেশিন আছে, যেসব উপাদান আছে, সেই উপাদানগুলি
ব্যবহার করার চেষ্টা করবেন সচেতনভাবে। আরেকটা জায়গায় আমি একটু বলতে চাই, যেমন ধরেন এখানে আপনি বলছেন যে বলতার হুলের এই যে জ্বালা পোড়া, এখন বলতার হুলের জ্বালা পোড়া কি যে বলি ভাই, দল বাড়াতে হুতুম এসে দিল তখন ঠাঁই। এখন এখানে যে আপনি প্রতিটা পর্বে আপনি ওই যে আগে বলেছি আমি যে আপনার এটা খুব কষ্টের ব্যাপার যে প্রতিটা পর্বে কোথায় রুদ্ধ কোথায় মুক্ত। কারণ মান্নান স্যার কিন্তু কোনো সময় ছড়া লেখেন নাই, কিন্তু তিনি বলে গেছেন যে ছড়া লেখার সময় ছড়ার সবচেয়ে দোতনার সৃষ্টি হয়, ব্যঞ্জনার সৃষ্টি হয় উপস্থাপনে, রুদ্ধ এবং মুক্তর খেলাতে। তো আপনি যখন ছন্দ দিয়ে খেলবেন তখন কিন্তু রুদ্ধ এবং মুক্ত দিয়ে খেলবেন, হ্যাঁ, তাহলে দেখবেন। কারণ আপনার এখানে অনেক পর্বে আছে যে রুদ্ধ এবং মুক্তের খেলা নাই, অনেক পর্বে আবার আছে, অনেক পর্বে নাই। আশা করি আপনি এগুলো পরবর্তীতে খেয়াল রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ হাসান রফুন ভাই, ধন্যবাদ মলয় বাগচিকে। এবার একটি লেখা পাঠ করব। লেখক পলি পুরকাইত। লেখার শিরোনাম একটি চারা গাছ। একটা চারা গাছ রেখে যাব মাটির হৃদয়ে, তার ইচ্ছে শক্তি কীট পতঙ্গ ঝড় রুখে দিনে দিনে সুগন্ধি ফুল উপহার দেবে তোমাদের হাতে। সেদিন থাকবো না ঘাস পাতা পাখিদের ডানায়, একটু আদর করে দিও ওর পবিত্র জঠরে, অহরহ নতুন ইচ্ছেরা জন্ম নেবে, একদিন বৃক্ষে পরিণত হবে ফলের সমারোহে। মাঝে মধ্যে একটু জল খেতে দিও, যে স্বপ্নে ফুল ফোটার শব্দ শুনি গন্ধ শুকি, সে আনন্দ বেঁচে যাবে তাহলে। একটা চারা গাছ দিয়ে যাব তোমাদের, ছুঁয়ে দিলে ছুঁয়ে ছুঁয়ে যাবে জীবন। চমৎকার একটি কবিতা লিখেছেন পলি পুরকাইত। আলোচনা করছেন রাউফুন ভাই। ধন্যবাদ। একটি চারা গাছের জনক পলি পুরকাইত। আমি তাকে আগে দেখতাম চিনতাম না, আজকে প্রথম আসলে তার কবিতা পড়েই আমি পুরকাইত মানে পুরোটাই কায়ত হয়ে গেছি। কারণ চমৎকার একটা ইঙ্গিতপূর্ণ কবিতা। সুকান্ত যেরকম কিছু দিয়ে গেছেন, ছেড়ে দেওয়ার কথা বলেছেন, কিছু পাওয়ার কথা বলেছেন, দেওয়ার কথা বলেছেন, তিনিও এখানে ঠিক এরকমই একটা চারা গাছকে উপস্থাপন করেছেন। সেই চারা গাছটা একটা জীবন। তো আমাদের এই জীবনের মধ্যে অনেক কিছু আছে, বাধা বিপত্তি থাকে, অনেক কিছুই থাকে। চারা গাছেরও ঠিক ওই রকমই থাকে। রবীন্দ্রনাথের জীবন এবং বৃক্ষ একটা কবিতা আছে, গদ্যও আছে, সেখানেও তিনি উপস্থাপন করেছেন, নদীর সাথেও উপস্থাপন করেছেন। আবার মোতাহার হোসেন চৌধুরীর একটা জীবন এবং বৃক্ষ গদ্য আছে, হ্যাঁ, যে জীবনের সাথে যদিও সমালোচনা করেছেন রবীন্দ্রনাথের মোতাহার হোসেন চৌধুরী তার ওই কবিতার গদ্যের মাধ্যমে, যে নদীর সাথে জীবন যতটুকু তার থেকে বেশি সম্পর্কিত অথবা বেশি প্রগাঢ় হচ্ছেন গাছের সাথে জীবন। তো তিনি এখানে গাছের সাথে সেই জীবনটা কতটুকু দৃঢ় বা কতটুকু ফলদায়ী সেটা কিন্তু এই একটা চারা গাছের গদ্য কবিতায় উনি উপস্থাপন করেছেন। তো এই কবিকে সাধুবাদ জানাই। প্রথমত কবিকে আরেকটা কথা বলি, সেটা হলো গদ্য কবিতার ক্রিয়াপদগুলো মাঝখানে থাকলে পরে 1400 বছরের কবিতা আপনি পড়ে দেখেন যে গদ্য কবিতার ক্রিয়াপদগুলো মাঝখানে থাকলে কাব্যিকতা আসে। ওর পবিত্র জঠরে অহরহ নতুন ইচ্ছেরা জন্ম নেবে নতুন ইচ্ছেরা জন্ম নেবে। যদি আমি মাঝে আনতাম, কারণ ক্রিয়াপদগুলো মাঝে আনলে কাব্যিকতা ফিরে আসে এক। দ্বিতীয়ত হলো যে আপনার এখানে যদিও এই কবিতা আপনি কোনো সময় আমি, কোনো সময় থার্ড পারসন, তার মানে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন দিয়ে কবিতার মিশেল করেছেন। কোনো সময় বলতেছেন যাব, কোনো সময় নেব, কোনো সময় দেব, তো আবার কোনো সময় আপনি অন্যভাবে উপস্থাপন করেছেন। তো আরেকবার কবিতা পড়ে যদি একভাবে করা যায়, এটাও কিন্তু আমি বলছি না যে ভুল হয়েছে, তবে উপস্থাপনটা যদি ধরেন আপনি যখন উপস্থাপন করবেন তখন কোন পক্ষে, উত্তম পক্ষে, মধ্যম পক্ষে, নাম পক্ষে, কোন পক্ষে সেটা উপস্থাপন করবেন সেটা মানে আমাদের পাঠকের কাছে ক্লিয়ার হলে বা পাঠকরা সেটা আনন্দের সহিত এবং হৃদ্যতার সহিত নেবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ হাসান রফুন ভাই।
আসলে আমাদের এই লাইভ আয়োজনটি তো রেকর্ড থেকে যাবে, যার ফলে আমি বিভিন্ন জায়গায় শেয়ার করে দিচ্ছি এবং প্রচারণাটাও গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যা পাঠ হলো আপনারা মাত্র দেখা যায় 20 জনের উপরে আলোচনা হচ্ছে, কিন্তু দেখবে তো এটা হাজার হাজার মানুষ। যার ফলে আমি চেষ্টা করতেছি যে অন্তত এই লাইভ অনুষ্ঠানটি সবার মাঝে ছড়িয়ে দিতে। বন্ধুরা, আপনাদের কাছে যাদের কাছে ভালো মনে হয় আমাদের আয়োজনটি, আপনারা সবাই শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত জনদের মাঝে, আপনারা ওয়ালে শেয়ার করে নেবেন। আপনারা আমাদের প্রচারণার সঙ্গী হয়ে থাকুন এবং আপনারা আমাদের সহযোগী হয়ে থাকুন। এই মুহূর্তে পাঠ করছি আমাদের প্রিয় শিশু সাহিত্যিক আহমদ স্বাধীন যা লেখে আর কি, কবিতা কিংবা কিশোর কবিতা কিংবা ছড়া হোক, আমি আগে পাঠ করি তারপর বলবো কি হলো। হঠাৎ যদি কোনো একদিন ঘোর লাগা এক ভোর, গাঢ় ঘুমের আকাশ আবেশ কাটিয়ে মুখখানা দেখি তোর, দাঁড়িয়ে আছিস আমার অল্প দামের খাটের পাশে, ঘর ভরে গেছে তোর দুবেনির বন ফুলের সুবাসে। নির্বাক আমি, কথা নেই মুখে, চোখ পড়া বিস্ময়, তুই বলছিস এতদিন কেউ এইভাবে দূরে রয়। তোর দুটি হাতে নীল রং চুড়ি, কপালের টিপ ছোট, বলছিস তুই হাঁ করে না থেকে বিছানার থেকে উঠো। ভোরের মিষ্টি রোদেলা আলো ঝকঝকে ঝিলমিল, তোর পরনের শাড়িটার মতো রোদ হয়ে গেছে নীল। নীল হয়ে গেছে আকাশের রং, নীল হয়ে গেছে হাওয়া, তোর আঁচলের নীল রং দিয়ে আমার পৃথিবী ছাওয়া। হঠাৎ যদি কোনো একদিন এরকম ভোর আসে, অসম্ভবের পাহাড় পেরিয়ে তোকে পেয়ে যাই পাশে, আমি সেই ভোরে পাখি হয়ে যাব, ঘুড়ি হয়ে যাব, কিংবা সবুজ ঘাস ফড়িংয়ের মতো এক ছোট ছটফটে পোকা হয়ে উড়ে যাব দুর্বা ঘাসের সবুজ বাগানে। হঠাৎ যদি কোনো একদিন এরকম এক ঘোর লাগা ভোর। কবিতা এবং কিশোর কবিতার একটা মিশেল আমার কাছে মনে হচ্ছে আহমদ স্বাধীনের এই লেখাটি, এবং চমৎকার কিছু চিত্রকল্প আমার কল্পনাকে ছড়িয়ে দিচ্ছিল। খুব ভালো লাগলো আহমদ স্বাধীনের লেখাটি। আলোচনা করছেন রাউফুন ভাই। ধন্যবাদ আহমদ স্বাধীন একটা কবিতা দেওয়ার জন্যে। আহমদ স্বাধীন কিশোর কবিতা বা ছোটদের কবিতা, আবার বড়দের জন্য লেখে, গদ্য লেখে বড়দের জন্য। তিনি প্রতিনিয়ত নিজেকে একটা জায়গায় যাওয়ার জন্য যে পরিশ্রমটা করা দরকার, নিজেকে সে পরিশ্রমের মধ্যে রেখেছেন। আজকে তার কবিতা হঠাৎ যদি কোনো একদিন, আসলে তিনি কি হতে চান? ভোর হতে চান তিনি, একদিন ভোর, কিন্তু সেই ভোরটা পজিটিভ। কবিদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার বিষয় হলো তিনি পজিটিভ হতে চান। আপনি বেশিরভাগ কবিতা পড়ে দেখবেন কি কোনো কোনো কবিতা আছে তারপরও, যেমন আজন্ম আমার জন্ম আমার আজন্ম পাপ। আপনি এটা হঠাৎ করেই শিরোনাম দেখলেই বলবেন যে এটা কি কেমন করে হয়, জন্ম কি আজন্ম পাপ হয়? আসলেই না। ভিতরে আপনি যখন পড়বেন তখন বলবেন যে কবি পজিটিভ দিকটাই উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো এখানে স্বাধীন তিনি অনেক কিছু হতে চান। আসলে সেই বড় হওয়াটা হচ্ছে ভোর, ভোর সকাল, ভোর সুন্দর মঙ্গল, এই মঙ্গলের দিকে তিনি ছুটে যাচ্ছেন। কিন্তু এই সরাসরি যদি বলে আমি মঙ্গল হতে চাই, আমি মঙ্গলময় করব, মঙ্গল হব, তাহলে তার কবিতা হয় না। কবিতার কাজ হলো ইনিয়ে বিনিয়ে বলা। আমি তোমাকে ভালোবাসি, এটা বললে কবিতা হয় না। এই ভালোবাসাটা যদি বলি নীল আকাশ, সবুজ বাতাস, বাতাস দেখা যায় না, কালারও নাই, কিন্তু বলি সবুজ বাতাস, কারণ পাতা তো সবুজ, বাতাসটা নড়লে পাতা নড়ে, সবুজ বাতাস। তারপরে সুন্দর ঘাস, এরকম বলার পরে যদি বলে যে দেখো তাদের মধ্যে বসে আছি পরস্পরে, বা আমরা বসে আছি, এবার বলতে বলতে পরে বলে আমি তোমাকে ভালোবাসি 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 বলি, বারবার বলতে চাই ভালোবাসি, তখন কবিতা হয়। তো তিনিও এরকম স্বাধীন, ইনিয়ে বিনিয়ে অনেক কিছু এখানে অনুষঙ্গ এনেছেন। রোদ, মিষ্টি রোদ, ঘাস, সবুজ, অনেক কিছু এনেছেন, অনেক কালার এনেছেন, কিন্তু সবচেয়ে বড় কথা একটা সংলাপ এনেছেন। এটা
সংলাপ জাতীয় কবিতা। এই সংলাপটা যদি প্রাণে ছোঁয়, মনে আঘাত করে, তাহলে কবিতাটা উতরায়। যখন জীবনদাস বলেছিল, এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এই এতদিন কোথায় ছিলেন, এই যে সংলাপটা যখন দিল, তখন বুকের মধ্যে একেবারে মনে হয় যে ত্রিশূল গেঁথে গেল। ঠিক এইরকমই নির্বাক আমি, কথা নেই মুখে, চোখ ভরা বিস্ময়, তুই বলছিস এতদিন কেউ এভাবে দূরে রয়, এতদিন কেউ কি এভাবে দূরে রয়। যদিও তিনি কি দেন নাই, প্রশ্নবোধক দিয়েছেন, এতদিন কেউ এভাবে দূরে রয়, এভাবে পড়তে হবে। কারণ আমরা প্রশ্ন করার সময় অনেক সময় এই আমাদের 16টা ক আছে, কোথায়, কখন, কিভাবে দেই, আবার অনেক সময় দেই না। অ্যাসার্টিভ সেন্টেন্সে, তার মানে এই স্টেটমেন্টেও আমরা বর্ণনা করতে পারি যে তুমি কি খাও, তুমি খাও, যদিও মাথা ঝাঁকায়, তুমি খাও, এভাবে বলা যায়। তো তিনি এখানে প্রশ্ন বা সংকেত না দিয়েও, সংকেত বর্ণ বা শব্দ না দিয়েও তিনি প্রশ্ন করেছেন। তোর দুটি হাতে নীল রং চুড়ি, কপালে টিপ ছোট, বলছিস তুই, হা করে না থেকে বিছানা থেকে ওঠো। মানে এখানে আমি এই যে শব্দটা পড়তে গেলাম, হা করে না থেকে বিছানা থেকে উঠো, এই অসমাপিকা ক্রিয়া, ওঠো হবে। আর আরেকটা কথা, বলছিস তুই ওঠো, মানে তুই এবং তুমি মানে কোন পক্ষে যায়, প্রথম পক্ষে না দ্বিতীয় পক্ষে, উত্তম পক্ষে। তাহলে আমি স্বাধীনের চমৎকার একটা কবিতা, আমি আবার মনে করবো যে স্বাধীন আপনি একটু ব্যাকরণের দিক দিয়ে, ক্রিয়াপদের দিক দিয়ে একটু আবার এটা পড়বেন আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ রাউফুন ভাইকে। অনেক অনেক কবিতা জমা হয়েছে, অনেক আলোচনা দীর্ঘ করতে হবে, তো আলোচনা মনে হয় আর একটু শর্ট করলে ভালো হবে, কারণ অনেক লেখা রয়েছে। আমরা এই মুহূর্তে যে কবিতাটা পাঠ করব, কবিতার নাম কবি হব ছড়াকার নয়। খুবই দুঃখজনক, দুইটাই তো একই জিনিস, কিভাবে কবি না হয়ে ছড়াকার হন আমি জানি না। লেখা পাঠ করব, লেখকের নাম তারানা নাজনীন। আচ্ছা শামীম, এটা একটু ইয়া করো তো, এই কলটা ব্যাক করো এখানে। কবিতা পাঠ করব তারানা নাজনীন। ছড়া কবিতা যে ভাই বোন বোঝে না তো কেহ, শিশু বুড়ো সবার কাছে ছড়া হলো শ্রেয়। অন্ত মিলে সমস্যা, প্রথম লাইনই। কবিতা লিখব কবিতা, ছড়া লিখলে যায় মান, কে যে শিখালো কথাটা, কবিতা মানে জ্ঞান। যেমন তেমন কলম চাইছি, কালি থাকলেই হবে, কাগজ যদি দিতে পারো লিখে ফেলবো সবে। স্বরবৃত্ত আর অন্তমিল কোনো দরকার নাই, উল্টাপাল্টা লিখেই আমি কবি হতে চাই। ছন্দ দিয়ে ছড়া লেখায় লাভ কী হবে বলো, শিশুর দল কি বুঝবে ওরে, কেমন লেখা হলো। কলম নিয়ে ভাবের কথায় আঁকি প্রেমের ছবি, তবেই ভাবি আমি হলাম বিশ্বসেরা কবি। আমার কাছে মনে হচ্ছে যে চিন্তাগত একটু সমস্যা আছে, চিন্তায় দুর্বলতা। কারণ আপনি যেটা এখানে বলতে চাচ্ছেন যে ছড়া দিয়ে ছন্দ লিখবে, কবিতা লিখতে কি ছন্দ প্রয়োজন হয় না? ছন্দ আসলে কাকে বলে একটু ভেবে দেখবেন। ছন্দ, অলংকার এবং রস অনেকে গুলিয়ে ফেলেন। ছন্দ একটা বিষয়, অলংকার হলো অন্তমিলের বিষয় আসে, আরেকটা হলো রস। এগুলো সম্মিলিত রূপই হলো আমাদের কবিতা কিংবা সাহিত্য, যাই বলেন। কিন্তু ছন্দ ছাড়া তো কবিতা হবে না, এরকম একটা নেগেটিভ বিষয় আমরা না ভাবলেও চলবে। আর লেখাটি ভালো, আপনি চাইলে পারবেন লিখে যেতে, কিন্তু কেহর সাথে শ্রেয়, এটা কিন্তু অন্তমিলে বিশাল সমস্যা। তো আপনি একটু খেয়াল রাখবেন, অন্যান্য লেখাগুলো পড়বেন, আপনার লেখাটা নিয়ে আলোচনা করবেন আমাদের রাউফুন ভাই। ধন্যবাদ কবি আপনার কবিতার জন্য, তারানা নাজরিন। সাধুবাদ জানাচ্ছি আপনার কবিতার জন্য সাধুবাদ জানাচ্ছি। আমি জানি আপনি ভালো লেখেন, হয়তো কারোর সাথে কেউ এরকম উপস্থাপন করে বিধায়ী আপনি তার কথা নিজের মাধ্যমে উপস্থাপন করেছেন। কবির এটা বড় শক্তি যে একজন কবি যখন তার আশেপাশে একটু বিরূপ কোনো মন্তব্য শোনে, সেটা তার কবিতার মাধ্যমে নিজে উপস্থিত থেকে উপস্থাপন করে। আপনি হয়তো সেভাবেই উপস্থাপন করেছেন।
তবে উপস্থাপনটা খুব দুর্বল। আপনি কবি হন, ছড়াকার হওয়ার দরকার নাই, কিন্তু ছড়া দিয়ে শুরু। চর্যাপদের কবিতা আমরা পেয়েছি, কিন্তু তার আগে কিন্তু ছড়া ছিল, পাওয়া যায় নাই বিধাই, অথবা নাম নাই সাল নাই বিধাই আমরা এটাকে বলছি। তবুও আপনাকে বলছি, চর্যাপদ যখন লেখা হয় 750 সাল, তখনই ছড়া লেখা হয়। 800 সালে লেখেন কে? লীলাবতী খনা। তার প্রথম পৃথিবীতে বাংলার ছড়া, মানে ছড়ার জনক লীলাবতী খনা, তিনি ছড়া লিখেছেন। আপনি পড়ে দেখেন যে তিনি ছড়া লিখেছেন, এবং তার প্রচুর ছড়া এই কৃষকদের সূত্র ছিল, ধান চাষের, মূলা চাষের, কলা চাষের সূত্র ছিল। সেহেতু আপনি ওটা পড়ে দেখবেন। আর উপস্থাপনটা দুর্বল, আপনি আপনার ভাবটা শক্তিশালী কিন্তু উপস্থাপনটা দুর্বল। ছড়া কবিতা যে ভাই বোন, এখন ছড়া কবিতা একটা পর্ব, যে ভাই বোন তো হয় না। এখন তাহলে পর্বে এখানে সমস্যা রয়েছে। আগের পর্বে তাহলে বলেন ছড়া কবিতা দুই ভাই বোন, তাহলে তো বলতাম যে ছড়া এবং কবিতা দুই ভাই বোন। আপনি প্রথমেই পজিটিভ করেছেন। বুঝে না কেউ, বোঝে না, বুঝে না হবে না, বুঝে না কেউ, বুঝে না, ওই যে এখানে বোঝে না কেউ বোঝে না আর কি। সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া হলে এটা বুঝবেন যে কোথায় বুঝে হয় আর কোথায় বোঝে হয়। কেহ, শিশু বুড়ো সবার কাছে ছড়া হলো শ্রেয়। তা আবার পজিটিভ বলছেন, মাঝখানে কিন্তু আবার নেগেটিভ বলছেন, নেগেটিভ বলেছেন যে ছড়া কারো কাছে প্রিয় না, এটা বলছেন। আবার এখানে প্রিয় কথা বলছেন। তাহলে এখানে বলেন ছড়া কবিতা দুটি দেহ, তাহলে তো কেহর সাথে দেহ মিলে গেল, শ্রেয় হলো না, তাহলে আপনি মাপ পেয়ে গেলেন। কারণ পরে আপনার নেগেটিভ কথা বলেছেন বিদায়, আগে আবার পজিটিভ। তাহলে পজিটিভ এবং নেগেটিভের যে দ্বন্দ্ব, তাহলে দুই ভাগ করে নেন। এক ভাগে বলবেন পজিটিভ, এক ভাগে বলবেন, পরে সমাধান দিবেন, একটা গোল দিবেন যে হ্যাঁ আপনি কবিতা লিখবো কি কবিতা লিখবো না। কারণ এখন এখানে উপস্থাপনটা দুর্বল হয়ে গেছে, আপনি আরো শক্তিশালী করতে পারবেন, কারণ আপনার মধ্যে সেই পাওয়ার আছে। আর আমরা সেই পাওয়ার দেখার আশায় থাকবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কিছু মনে করবেন না, আমাদের শামীম রহমান আমাদের সামনে এই আম কেটে দিয়েছে। এবং খুশির খবর বলি, আচ্ছা এটা কি বলা ঠিক হবে কিনা জানি না, আমাদের এক আপু, আমাদের এক লেখক আপু, যিনি ঢাকার বাইরে থাকেন, এবং আপুর জেলার নামও বলবো না, আপুর নামও বলবো না, আপু আমাদের জন্য আম উপহার পাঠিয়েছেন। তাই আমরা আমটা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে খেয়ে নিয়ে দেখে নিচ্ছি কেমন হলো। ধন্যবাদ আপুকে, আর আমটা কেটে দেওয়ার জন্য ধন্যবাদ শামীমকে। রাউফুন ভাইয়ের আমি মাঝে মাঝে একটু খেয়ে নিব, আপনারা একটু দেখে নেবেন, কি আর করা আছে, তাই না? তো আমরা এখন পরবর্তী কবিতায় যাই। কবিতার লেখক হলেন সুনীল বরণ হালদার। হ্যাঁ, ছোট কবিতা, শিরোনাম দূরত্ব। নিখিল দেখেনি কখনো বউয়ের জমে থাকা অভিমান, ক্ষুদ্র ক্ষুদ্র কলহ দিনে দিনে বাড়িয়ে দিল ব্যবধান। দুজনেরই সমান জেদ ছিল, যা মাঝখানে প্রাচীর তুলে দিল। আজ দুজনেই আছে বেঁচে একই ছাদের নিচে, তবে দূরত্বটা সাগর সমান, ভালোবাসা নিষ্প্রাণ। ধন্যবাদ। ধন্যবাদ কবি। এই দূরত্বের জন্য আসলে দূরত্ব রাখেন না বউ লগে, কারণ বই আর বউ এই দুইটার সাথে আমাদের কোনো কিছু নাই, কোনো মূল্যবান সম্পদ নাই। এই দূরত্ব অভিমান যাতে কাটে, তাহলে আপনি কাটবে না। আপনি এই যে আপনার এই কবিতা, এই সুনীল বরণ হালদার, আপনি এই বইয়ের এক করে দিন, বউ 29 র দিয়েন, তাহলে অভিমানটা কমবে আর কি। এখানে অভিমানটা বেড়ে যাবে। মাত্রাগত একটু সমস্যা রয়েছে, আশা করি আপনি মাত্রাবৃত্ত লিখছেন যেহেতু, সেহেতু 6-5-এর মিশেল পাচ্ছি। আর আবার যদি আমি এটা স্বরবৃত্তে যাই, তাহলে বাড়িয়ে দিল। এই বাংলা সাহিত্যে যত ছড়া লেখা হয়েছে, তত ছড়ার মধ্যে এই বাড়িয়ে দিল বা কমিয়ে দিল বা ঘুমিয়ে গেল, এই জাতীয় মুক্ত 5 হলে সেটা স্বরবৃত্ত হয়। কিন্তু এখানে আমরা এই নিখিল, এই যে নিখিল দেখিনি, এখানে আমাদের এই তাহলে স্বরবৃত্ত, যেহেতু এটা স্বরবৃত্তের বৈশিষ্ট্য, মুক্ত 5 হলো স্বরবৃত্তের বৈশিষ্ট্য, সেহেতু এখানে স্বরবৃত্তটা আসছে না। আমি আবার আপনাকে বলবো, একটু দেখে নিয়েন। আর নিচে, একই ছাদের নিচে, এখানে ছোট বড় পর্ব আছে, অসুবিধা নেই যদি হয়, কিন্তু নিচে এই নিচ রবীন্দ্রনাথ করেছে, আমার কোনো দোষ নাই ভাই। এই রবীন্দ্রনাথ করেছে, নিচ দীর্ঘকার দিলে পরে ছোট জাত হবে, আর রশিকার দিলে হবে এই আন্ডার, মানে আন্ডার প্যান্ট না, আবার মানে ইসের নিচে, এই যে টেবিলের নিচে বা কোনো নিচে, অথবা পদতলে, চরণতলে, এরকম নিচে হবে। তাই তবে দূরত্বটা সাগর সমান,
ভালোবাসা নিষ্প্রাণ। না সাগর সমান কোয়েন না ভাই, আমাদের আশেপাশে খাল বিল নদী নালা আছে, সাগর তো দূরে, তো করতে দিয়েন না আর কি। বৌরে আরো কিছু দিয়ে আরেকটা পর্ব দিয়ে আপনি, যদিও এখানে পর্ব দেন নাই, পর্বটা একটু জরুরি, কারণ প্রবাহমানতা খুব জরুরি। প্রবাহমানতা না থাকলে কবিতা আস্বাদন করতে, চরিত্র নিতে মানে কষ্ট হয়। তো সেহেতু আপনি আশা করব যে আপনি এই সাগরটা মানে কমায়া আর ভালোবাসাটা একটু নিষ্প্রাণ না করে প্রাণ দিবেন ভালোবাসার, কারণ এখানে এই ভালবাসা হয়ে গেছে। ভাল মানে কপাল, হ্যাঁ, আর ভালোবাসা মানে তো জানেনই আমরা যেগুলো করে থাকি। তো আশা করি আপনি এই বানানের দিক দিয়েও একটু সচেতন হবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সুনীল বরণ হালদার। আমরা পর্দার আড়ালে আসলে ওই আম ভাগাভাগি হচ্ছে, সাথে যোগ হয়েছে আম খেতে আমাদের নাফে নজরুল। নাফে নজরুল, তুমি একটু সামনে আসো, তুমি একটু শুভেচ্ছা দিয়ে দাও, কারণ আমাদের পরিচিতরা সবাই লাইভে আছেন এই মুহূর্তে। নাফে নজরুল কোথায়? একটু মাথাটা দাও এইদিকে, আমাদের ক্যামেরাটা সামনের দিকে। নাফে নজরুল শুভেচ্ছা দিল সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। সামনে লকডাউন, শুভ লকডাউন। সবাই ঘরে থাকবেন, বের হবেন না, আর আসেন আম খাই। আসুন আম খাই আর আমরা লাইভ করি। আমরা এখন যাব, সবাই যে যেখানে সুবিধা সেখানে থাকুন, আমি ঘরে থাকতে বলবো না, কারণ কার ঘরে কে গিয়ে পরে ডিস্টার্ব করবে। তো আমরা এবার যে আলোচনায় আসব, লেখক সালমা আজাদ। লেখক সালমা আজাদ ছড়া লিখেছেন, ছড়াটির নাম শহুরে বৃষ্টি। গাড়ির ছাদে বৃষ্টি কণা চিটচিটা চিটচিট, ফোঁটা ফোঁটা মুক্ত এসে ভিজিয়ে দিল সিট। আকাশপথে মেঘের গাড়ি গড় 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 গড়, ঢাল ভেঙে পড়ল পথে মর 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 মর। বটের মতো পাতাগুলো বৃষ্টি ভেজা পথে, সাদের জীবন পিষ্ট হলো চার চাকার রথে। মেঘপগনের ঝাপটা এসে চুপচুপা চুপচুপ, ছাতা বিনে ভিক্ষারিণী ঠায় দাঁড়িয়ে চুপ। খুব ভালো লাগলো সালমা আজাদ আপুর ছড়াটি, কিন্তু দুই একটা জায়গায় আমি থেমে যাচ্ছিলাম পাঠ করতে, খেয়াল করতে হবে, কারণ আপনি ছড়াটি আরেকবার পড়ুন তালে তালে, দেখবেন যে বোঝা যাবে কোথাও যদি সমস্যা হয়। কথাটা বলবেন এখন রাহুল ভাই। ধন্যবাদ সালমা আজিজ, আমার স্টুডেন্টের নাম সালমা আজাদ। ছড়াটি আপনি লিখে দিয়েছেন যে ছড়াটি রিভিউ চাই, আমি মনে করছিলাম যে হয়তো ছড়াটির নামই ছড়াটি রিভিউ চাচ্ছি। ভালো ছড়া লিখেছেন, আপনাকে অভিনন্দন। ভালো ছড়া না, খুব ভালো ছড়া লিখেছেন, কারণ ছড়ার প্রাণ হলো ধ্বনিময়তা। এই ধ্বনিময়তার কারণেই সুকুমার রায় ছড়া সম্রাট। পরে দেখেন বেশিরভাগ ক্ষেত্রে এই ধ্বনির কারণে, কারণ ধ্বনি না থাকলে এই ছড়ার অর্থ আসে না, ছড়ার প্রাণ আসে না। আপনি এখানে যেমন ব্যবহার করার চেষ্টা করেছেন, গাড়ির ছাদে বৃষ্টি কণা, এই যে চিটচিটা চিটচিট, ফোটা ফোটা, গড়গড়া গড়গড়, মরমরা মরমর, ধর ধরা ধর ধর, সরসরা সরসর, বা যেরকম অনেক চুপচুপা চুপচুপ অনেক ব্যবহার করেছেন আপনি। এই ধনাত্মক শব্দগুলো নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এখানে বসে একটা ভিন্ন অর্থ দেওয়ার চেষ্টা করে। এই জন্য এখানে বসে যে ভিন্নতা অর্থটা দেয়, সেটা ছড়ার একটা প্রাণ এবং ছড়ার একটা বিশেষ অর্থ প্রকাশ করে। আপনাকে ধন্যবাদ। তবে এই কয়েকটা জায়গায় আপনি একটু আশা করি দেখবেন, তাহলে আপনার এই ছড়া মুক্তর মতো জ্বলবে। এখানে এই যে ফোটা ফোটা মুক্ত এসে, যে মুক্ত কথা বলেছেন আপনি, এই ফোটা ফোটা মুক্ত এসে মানে ওই পানিগুলো যেরকম মুক্তর মতো পড়ে, আপনার ছড়াটা ঠিক মুক্ত মতো হবে। এই সিট বানানটা দন্ত স্বরেশি দিয়েন, কারণ এটা ইংরেজি শব্দ। আমার কথা এখানে না, আমার কথা হলো এই জায়গায় ডাল ভেঙে পড়ল পথে। এই ডাল ভেঙ্গে, এই ভেঙ্গে রবীন্দ্রনাথের এই ছন্দ পড়বেন, সেখানে বানানের সাথে একটা সম্পর্ক দিয়েছে। আমিও হাসান রাউফুনের ছন্দ শেখার কলা কৌশল একটা বই আছে, ওখানে একটা পর্ব দিয়েছি যে ছন্দ এবং শব্দ এবং বানানের সাথে ছন্দের কি সম্পর্ক আছে, মানে আপনি ছন্দ এবং শব্দের সাথে বানানের সম্পর্ক আছে। বানান ভুল হলে সেটা ছন্দ পতন ঘটে। এখানে আপনি ভেঙ্গে দিয়ে পতন করেন নাই, ধরেন ভেঙ্গে দিছেন, কিন্তু শব্দ বানানটা ভুল, ভেঙে। তাহলে ভেঙে যখনই দিবেন তখন তো আপনার এই ছড়াটাও ভেঙে গেল, মানে পতনের দিকে গেল, মানে পতন মানে একটু দুর্বলের দিকে গেল। তাহলে ডাল ভেঙে, এখন ডালের সমার্থক শব্দ কি আছে একটু চেষ্টা করেন। আমার এই ছন্দে একটা লিস্ট দেওয়া হয়েছে বাংলা সাহিত্যে, প্রথম যে আপনি যখনই ছন্দ ব্যবহার করবেন সমর্থক শব্দগুলো আপনি দেখেন। এইটা যেমন ধরেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এই ফরুক আহমেদের কবিতায় এই আকাশ পাবেন কম, কি পাবেন জানেন? আসমান। কেন পাবেন?
আকাশ এবং আসমান কি ব্যবহার করার চেষ্টা করেছেন? মাত্রার চেষ্টা করে দেখুন। আপনি পৃথিবী আবার ধরা নিয়ে আসতেছেন, কেন আনতেছেন? তার মানে সমার্থক শব্দ আপনার জানা দরকার, ছন্দটা সুন্দর করে বা পর্বটা যাতে মাত্রা কম বেশি না হয় এই জন্য ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। আরেকটা কথা বলি লাস্টে পাবে, এই যে ছাতা বিনে ভিকারিনী, ভিক্ষারিণী, ভিকারিণী দেন, এটা 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 বাংলা শব্দ, ভিক্ষুক, ভিকারিণী। এখন ভিক্ষা না, ভিক্ষা খয়াকার, ভিকারিণী দিলেও আপনার এখানে এই এটা ভালো হবে। আশা করি এই যে কিছু কয়েকটা জায়গায় একটু যদি একটু পলিশ করেন, মানে যদি একটু ঘষা মাজা করেন, আশা করি আপনার ছড়াটা বাংলা সাহিত্যে টেকার মতো একটা ছড়া। ধন্যবাদ। ধন্যবাদ হাসান রাউফুন ভাই। রাউফুন ভাই অনেক কষ্ট করে, ওনার কিন্তু শরীরটা বেশি খারাপ, ভালো ছিল না, একটু অসুস্থ ছিল, কিন্তু এই কবিতা রিভিউ বেশ আনন্দ দেয় আমাদেরকে, কারণ আপনাদের সাথে গল্প করতে পারি, আপনাদের লেখাগুলো নিয়ে একটু আলোচনা করা যায়, তাই সেই আনন্দ উত্তেজনা রাউফুন ভাই সময় দিতে আসছেন, শরীরটা বেশি ভালো না। রাউফুন ভাই আপনি আম খান, আমি কবিতা পাঠ করি। এখন আমি পাঠ করব আমাদের সিনিয়র লেখক মুস্তাফিজুল হক ভাইয়ার একটি ছড়ার শিরোনাম ছড়াকার। ছড়া লিখে ভাবছি আমি নাম লেখাবো ইতিহাসে, সেই ছড়াটা পড়তে দিলে পাশের বাড়ির ইতি হাসে। ছড়াটাকে পড়তেছিল পুচকি ছেলে বসন্ত, পড়তে গিয়ে খুলে গেছে তারি গায়ের বসন্ত। দুদিন পরে লিখছি ছড়া, যাচ্ছি যখন চিটাগং, হঠাৎ দেখি নাও চলে না, জল শুকিয়ে চিটাগাং। তখন যেন পড়ল মাথায় সন্ধি বেতের বাড়ি, বাধ্য হয়ে ফিরে এলাম দুঃখে নিজের বাড়ি। রাগ করে তাই মাকে বলি লিখব না আর ছড়া তো, মা বলে কি আয়রে খোকা, চাতালে ধান ছড়াতো। ধান ছড়িয়ে চাতালে ঠিক সেদিন থেকেই ছড়াকার, হাসতার আবার ছড়ি দেখে দাদু বলেন ছড়া কার। চমৎকার মজা করে করে ছড়াটি লিখেছেন, খুব ভালো লেগেছে মুস্তাফিজুল হক ভাইয়া। আসলে যে ছড়াগুলো আমি পাঠ করছি এটা তো আসলে আগে পাঠ করিনি, এখন উপস্থিত আমরা বসে তাৎক্ষণিকভাবে লেখা পাঠ করার কারণে গতি অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যায় আপনার লেখাটা ঠিকই আছে ছন্দে, কিন্তু আমার তালটা কেটে যায়, কারণ হঠাৎ পাঠ করার কারণে। আপনার ছড়া অনেক ভালো লাগলো, এই ছড়ার বিষয়টাও কথা বলবেন হাসান রাউফুন ভাই। ধন্যবাদ মুস্তাফিজুল হক, আপনার ছড়াকার কবিতার জন্যে ভালো লিখেছেন। আপনার কবিতা যখন মইন পড়ছিল তখন বারবার আমার কানে আসছিল ব্যতিক্রম মিলের কথা। লোকছড়াতে আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই সুকুমার রায়ের ছড়ায়। এই ব্যতিক্রম মিল রবীন্দ্রনাথই সুকুমার রায়কে নাকি বলেছিল, আমি জানি না, শোনা কথা বা পড়া কথা আর কি, এরকম মিল লিখতে। রবীন্দ্রনাথ অনেক লিখেছে, প্রায়োজন, নিষ্প্রয়োজন, প্রয়োজন, প্রায়োজন। হ্যাঁ, আমাদের নজরুলও লিখেছে প্রচুর। নজরুল লিখেছে এই ফাতিমা, ওই যে পানির অভাবে ফেটে যায় ছাতিমা। তো এরকম অজস্র এই ব্যতিক্রম মিল, আমি ব্যতিক্রম মিল বলি কারণ এক শব্দের সাথে দুই শব্দ বা বহু শব্দের মিল। হ্যাঁ, তারপরে আমাদের বর্তমানেও আমাদের রহিম শাহও লিখছে আদিস আবাবা, হাত দিস না বাবা। আমরাও চেষ্টা করি, আমাদের আমিরুল ইসলাম তিনিও এরকম লিখেছেন, আমরাও এরকম লেখার চেষ্টা করে থাকি। ভালো, আপনার চেষ্টাটা ভালো, কারণ ওই দুই বর্ণের বা দুই শব্দের মিল জসিমউদ্দিন দিয়ে গেছে, আমরা অহরহ দিচ্ছি। 33 প্রকার মিল আছে, 33 প্রকার, আদ্য মধ্য, আদ্য আদ্য, আদ্য অন্ত, হ্যাঁ, ধ্বনি, এই যে যমক, অনেক এরকম মিল আমরা পাচ্ছি। কিন্তু সব মিলকে আমরা দিচ্ছি আমাদের বেশিরভাগ ছড়াকার এই খালি চলে গলে মলে ঢলে হলে সলে সলে নলে কলে, মানে এইরকম দিয়ে দিয়ে মিল দিচ্ছেন, কিন্তু এটা মিল দেওয়া যাচ্ছে কিন্তু ওরকম মনে হচ্ছে না। আর আপনার কাছেও একটা কথা বলবো, সেটা মিল এমনভাবে আপনি দিচ্ছেন আপনার বিষয়টা খেয়ে ফেলছে। তাহলে এদিকেও খেয়াল রাখতে হবে যে মিল বারবার মিল দিচ্ছেন কিন্তু বিষয় উপস্থাপনের ক্ষেত্রে বিষয়টাকে মিল খেয়ে ফেলছে। মিল অত জরুরি না, বিষয়টা যতটুকু জরুরি। তাহলে এখানে আপনি একটা ছেলে যে ছড়াকার, তো তাকে সেটা উপস্থাপন করতে গিয়ে আপনি যেসব বিষয় এনেছেন, মানে যেসব মিল এনেছেন, সেই মিল আমার কাছে মনে হচ্ছে ওই ছড়াকারের মানে চরিত্রটা প্রকাশ করতে দুর্বলতা
মানে ঢেকে দিচ্ছে। এখানে আপনি আপনি অনেক জায়গায় এরকম আপনি দিচ্ছেন, যেমন যেমন ধরেন আপনি এই যে দুদিন পরে লিখছি ছড়া যাচ্ছি যখন চিটাগাং, হঠাৎ দেখি নাও চলে না জল শুকিয়ে চিটাগাং। চিটা গাং, গাং মানে নদী। এখন চিটাটা কি? চিটা দুই রকম। চিটা মানে শুকনা, চিটা জাতীয় একটা গুড় আছে, লই গুড় যেটাকে বলা হয়। তাহলে এখন আপনি এখানে চিটা হচ্ছে শুকনা ব্যবহার, ধান যেটা চিটা হয়, চিটা ধান যেরকম শুকনা ধান বলছেন। আমার কথা কিন্তু এইখানে না, আমার কথা হলো এই পর্বে আপনি এই পর্বে প্রতিটা পর্বে আপনি দেখেন যে চিটাগাং চিটাগাং, বসন্ত বসন্ত পড়তে দিল, সরি ইতিহাসে ইতিহাসে 4 2 2 4 4 করে আনার চেষ্টা করেছেন। কিন্তু এইখানে গিয়ে পর্বে আবার সন্দীপের বাড়ি নিজের বাড়ি, এই বাড়ি বাড়ি এখানে এখানে বাড়ি দুঃখ, এই দুঃখে নিজের বাড়ি। বাড়ি বাড়ি যমক ভিন্ন অর্থ আসতে পারে, অর্থের দিকেও বলবো না, কিন্তু আমি পর্বের দিকে বলবো। প্রতিটা ক্ষেত্রে আপনি এইখানে চিটাগাং মানে আপনি মিল দিচ্ছেন যেগুলো 2 2 করে স্বরবৃত্তি 2 মাত্রা করে দিচ্ছেন, কিন্তু এক জায়গায় গিয়ে আবার মুক্ত 2 হয়ে যাচ্ছে, ওগুলো রুদ্ধ 2। তাহলে আপনি এই মুক্ত 2 এবং রুদ্ধ 2 এই অন্তমিলের ক্ষেত্রে একটু খেয়াল করবেন। আপনার ছড়াটা ভালো হয়েছে এবং আশা করি আপনার এভাবে অব্যাহত থাকবে ছড়া লেখায়। ধন্যবাদ মুস্তাফিজুল হক ভাই, আপনার প্রচেষ্টা সুন্দর। রাফন ভাই যেটা বোঝাতে চেয়েছেন নিশ্চিত বুঝতে পেরেছেন যে আপনার অন্তমিল কখনো 3 মাত্রার কখনো 2 মাত্রার, এটা না করে যেভাবে শুরু করবেন অন্তমিলটা 2 মাত্রার হলে শেষ পর্যন্ত 2 মাত্রা করে যাওয়া, 3 মাত্রা হলে 3 মাত্রায় করে যাওয়া। এই আমরা আরেকটি ছড়া পাঠ করব সম্ভবত, লেখক খালেদা কাজল। ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে টুপটাপ, বসে থাকি চুপচাপ, ভেজা কাকটি ডানা ঝাপটায়, শালিক ময়না থাকে বাসায়। আমার কিন্তু ছন্দটা কেটে গেল এখানেই, মানে হঠাৎ করে গতিটা কিন্তু দুর্বল হয়ে গেল। ডানা ঝাপটায় থাকে বাসায়, আকাশ নীলে মেঘ জমেছে, ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ে, মেঘলা দিনে মেঘলা মনে ঝড়ো হাওয়া পাতা নড়ে, বৃষ্টি পড়ে গাছের পাতায়, বাহিরে যায় ছাতা মাথায়, বৃষ্টি জলে ভরা মাঠ, নুপুর পায়ে জলের ঘাট, বৃষ্টি জলে ভরা নদী, একটা মাঝি থাকতো যদি, জেলে ভাই মাছ ধরে জাল পেলে নদীর ধারে। এখানে চিত্রকল্পগুলো না এলোমেলো হয়ে গেছে আমার কাছে মনে হয়। রাহুল ভাই আপনি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ কাজল। আমি আশা করি আপনি কবিতার কাজল হন। আপনার মধ্যে যে ভাবটা, সেই ভাব আমি দেখতে পাচ্ছি, আপনি কবিতায় উৎকীর্ণ হন। তবে আমি বিষয়ের দিকে যাব না, বিষয় ভালো, আমি একটু উপস্থাপনের দিকে যাব। কারণ সুন্দর করে আমার জন্য আপনি বাংলা খাবার রেঁধেছেন, কত ভর্তা, কত মাছ, কত কিছু পদ আপনি আমার সামনে আনলেন, কিন্তু উপস্থাপন করলেন ভাঙা বাটিতে, উপস্থাপন করলেন ভাঙা চেয়ার টেবিলে। আপনি নিচে দেন সুন্দর করে মাদুর দিয়ে, হ্যাঁ সুন্দর করে বসান। এই উপস্থাপনটা যদি সুন্দর হয় তাহলে খাদ্যটা খেতে আনন্দ লাগবে অথবা মজা লাগবে। তাহলে উপস্থাপনের সাথে দৃষ্টির সাথে নন্দনের দিকটাও কিন্তু খেয়াল রাখা প্রয়োজন। তাহলে এখানে আপনার উপস্থাপনের ক্ষেত্রে কি কি লাগে? শব্দ, বাক্য, শুদ্ধ শব্দ, ছন্দ, অলংকার, রস, এগুলো উপস্থাপনের ক্ষেত্রে লাগে। কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। ছন্দ দেখা যায় না, কান কাজ করে। আবার মাত্রা দিয়ে দেখা যায়, গোনা যায়। রস দেখা যায় না, বোধে আসে, অনুভবে আসে। তাহলে এই উপাদানগুলো কিছু দেখা যায়, কিছু দেখা যায় না, কিন্তু এই উপাদান যখন একত্র হয় তখন আমার কাছে এই দৃশ্যমান বা এই প্রতীয়মান বা প্রতিভাসিত হয় কবিতা। আমি এখানে যেটা বলছিলাম আপনাকে, বৃষ্টি পরে টুপটাপ, ঠিক আছে 6 করে দিলেন, মাস শেষে 2 ফেলে দিলেন, 6 দেন না, এরকম অনেক শব্দ অনেক আছে, রবীন্দ্রনাথের আছে বা সুকুমারের আছে, দেখেন আপনি এরকম এরকম বৃষ্টিরই আছে বা এরকম ছন্দেই আছে। এই বৃষ্টি পরে টুপটাপ, এই যে বসে থাকি চুপচাপ, দেখেন 6 আর 2 শেষে গেল। ভেজা কাক ডানা ঝাপটায়, এখানে ভেজা কাকটি টি দিয়ে আবার এখানে 5 করে দিলেন, 4 আমি আর দেখতে পাচ্ছি না, তাহলে 5 করে দিলে আগে কিন্তু 5 ছিল না, তাহলে আপনি এখানে একটু খেয়াল রাখবেন। আবার শালিক ময়না থাকে বাসায়, শালিক ময়না থাকার দরকার কি? আপনি দেখেন না দুই বর্ণ দিয়ে, 2 বর্ণের শব্দ দিয়ে আর কি কি পাখি আছে, সেরকম সেই পাখি এখানে বসান। বৃষ্টির সময় কি ওরা থাকে? আর কোনো পাখি থাকে না ঘরে? সব পাখি ঘরে থাকে, তাহলে ওইরকম করে আপনি আরো 2টি পাখি আনেন। আচ্ছা, যদি আমি বলি যে
এখানে শালিক ময়না বাসায় থাকে, কিন্তু বাসায় থাকে দিলে তো আপনার হবে না, কারণ বাসায় যেরকম শব্দ থাকে বাসায় দিলে সেরকম হয় না পর্বটা, কারণ পর্বের আপনি একটু পর্ব তো ছন্দের গর্ব, মাত্রার গর্ব, তো সেহেতু ওই পর্বের শুরুতে আর শেষে কি শব্দ থাকে সেটা একটু মাথায় রাখা দরকার। তো এখানে আপনার জাপটার সাথে বাসায় মিল দিছেন বিধর এখানে দিছেন, কিন্তু এখানে পর্বে খাপ খাচ্ছে না। আবার আকাশ নীলে মেঘ জমেছে, বৃষ্টি ঝিরঝিরিয়ে, এখানে দেখেন ঝিরঝিরিয়ে কিন্তু স্বরবৃত্তের শব্দ, স্বরবৃত্তের পর্ব। স্বরবৃত্তের পর্ব কিন্তু আপনি দেখেন না, রুদ্ধ এবং মুক্তের যে খেলা অথবা পাঁচটা মুক্তের যে খেলা সেটা খেয়াল করে দেখবেন যে ছড়ের মানে ছড়ার ছন্দ আর কবিতার ছন্দ এক না। কিশোর কবিতার ছন্দ কিন্তু একরকম আপনি প্রকাশ করতে পারবেন না, কারণ ওখানে একটু রুদ্ধ বেশি থাকে অথবা আকাশ পাতাল বাতাস কবিতার মধ্যে সব থাকে, কিন্তু ছন্দে কিন্তু ছড়ার মধ্যে কিন্তু এগুলো থাকে না। তা আপনি এদিকে একটু খেয়াল রাখবেন যে আর সবচেয়ে বড় কথা কি জানেন, একজন গুরু ধরবেন, কোনো গুরু ছাড়া হয় না, কারণ এটা সাহিত্য তো একজন গুরু লাগে। যদিও গুরু এখন শুরু করতে চায় না, কারণ গুরু খুব ব্যস্ত, ডিজিটাল গুরু খুব ব্যস্ত, গুরু কিন্তু বইও হতে পারে, মানে এটা পরোক্ষ এটা প্রত্যক্ষ। তার মানে এখন সরাসরি শিক্ষা নেবেন না, দীক্ষা নেন, আপনার বই থেকে নেন, বই নিতে পারেন, মার্জিনে মন্তব্য আছে, এরকম অনেক বই আছে যেগুলো আমাদের শিক্ষা, ছড়া কবিতা গদ্য লেখার শিক্ষা দিয়ে থাকে। হ্যাঁ, এরকম আমারও অনেকগুলো বই আছে, আপনারা আমার ওয়ালে গিয়ে ঘেটে দেখতে পারেন যে এই নিয়েই চেষ্টা করছি দিনভর যে কি করে ভালো লিখতে পারি। ভালো লিখতে পারার জন্যই এক একটা নোট বই বের করি। ওই যেসব কবিতা লেখার নিয়ম বা গদ্য লেখার নিয়ম কানুন আমার বই আছে, সেগুলো আসলে আমাকেই আমি উৎকীর্ণ করার জন্য ওইগুলো লিখি, আমি আমাকেই দেখার জন্য লিখি, আমাকেই শেখানোর জন্য লিখি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা দেওয়ার জন্য। এবার অনেক অনেক লেখা আসলে জমা হয়েছে, আমরা জানি না কতক্ষণ পর্যন্ত আমরা পাঠ করে নিতে পারবো। আলোচনা আরো সংক্ষিপ্ত করা দরকার, আর আমার কাছে মনে হচ্ছে লেখাকে আরো সংক্ষিপ্ত করে পাঠ করব কিনা, মানে আসলে অনেক লেখা জমা হয়েছে। এই মুহূর্তে আমি পাঠ করছি কামরুল ইসলাম সিয়াম, লেখার শিরোনাম খিদে। আমার খিদে বৃষ্টি জলে সাঁতার কাটার পুকুর তলে, আমার খিদে লাটাই হাতে দিগন্ত আর মাঠে মাঠে, আমার খিদে ধুলোবালি বর্ষা দিনের কাদা, আমার খিদে হাজারো ফুল কৃষ্ণচূড়া গাদা, আমার খিদে ডাঙ্গলিয়ার কানামাছি খেলা, আমার খিদে বিলের জলে কলা গাছের বেলা, আমার খিদে সন্ধেবেলার জোনাক পোকার আলো, সব কিছুতেই মিটলে খিদে তবেই আমি ভালো। ধন্যবাদ কামরুল ইসলাম সিয়ামকে সুন্দর একটি ছড়া দেওয়ার জন্য। কিন্তু এইভাবে যদি আপনি শুধু চিত্রকল্প দিয়ে যান, ধুলোবালি কাদা ফুল গাদা, এই যে বিভিন্ন চিত্রকল্প শুধু বর্ণনা করে যাচ্ছেন, এইভাবে কিন্তু এই লেখাটা আপনি 1000 লাইন করতে পারবেন। আসলে এই লেখাটা লিখে মূল উদ্দেশ্যটা কি, এটা কিন্তু শেষ দিকে থাকাটা আসলে উচিত, কারণ এখানে আমি শেষ দিকে লাইনটা পেলাম এরকম, মানে এতক্ষণ শুধু কিন্তু আমার খিদে সব ধরনের চিত্রকল্প দিলেন, আমার খিদে সন্ধেবেলার জোনাক পোকার আলো, সব কিছুতেই মিটলে খিদে তবে আমি ভালো। মানে এই পোকামাকড় খেয়ে কি আপনার খিদে মিটাচ্ছেন কিনা আমি নিজেও বুঝতে পারলাম না, কিন্তু আপনার সুন্দর সুন্দর লেখার হাত আছে, আপনি আর একটু ব্যাখ্যা করে লিখলে মনে হয় আমার কাছে ভালো লাগবে। আমি আলোচনাটা আর বিস্তারিত করছি না, আমরা চলে যাই পরবর্তী লেখায়। পরবর্তী লেখার শিরোনাম কার্টুন সমাচার, লিখেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। কোমলমতি অবুঝ শিশু কার্টুন দেখে রোজ, কার্টুন ফাটুন দেখে তারা করতে ভুলে ভোজ, মোটো পাটলু চাচা ভাতিজা শিবা বালবীর, গোপাল ভাঁড় নাটবল্টুতে থাকে শিশুর ভিড়, কার্টুন দেখে কোমল শিশু পড়াশোনায় ভার, ভেস্তে গেলে আগামী দিন জাতির দায় ভার, উপজেলা আনসার। মানে এখানে পরিচয়টা দেওয়ার কোনো যুক্তি ছিল না, হঠাৎ করে আমি লেখা পাঠ করতে গিয়ে দেখা যাচ্ছে পরিচিতি পাঠ করে ফেলতেছি। তো ধন্যবাদ মুস্তাফিজুর রহমানকে চমৎকার একটি ছড়া দেওয়ার জন্য। কার্টুনের প্রতি ঝুঁকে ব্যস্ত থেকে একসময় শিশুদের পড়ালেখার আগ্রহ নষ্ট হয়ে যায়, উনি তার লেখার ভিতরে মূল বিষয় কিন্তু এটা উপস্থাপন করেছেন, এবং লেখাটি ভালো, কোনো ভুল আমি আসলে তেমন চোখে পড়ছে না। এটা হলো একটা বিষয়ভিত্তিক লেখা, বিষয়ভিত্তিক লেখা আমরা নতুন মৌলিক লেখার মতো কিন্তু আমরা পাবো না, যে নতুনত্ব কিছু নাই, এখানে বিভিন্ন বিষয়কে তুলে ধরেছেন। ধন্যবাদ মুস্তাফিজুর রহমানকে। আমরা চলে আসব তার পরের কবিতায়, লিখেছেন ইউসুফ আউলিয়া, শিরোনাম বিকালের মেয়ে। বিকালের মেয়ে হেঁটে যায়, সে হেঁটে যায় দূরে হেঁটে যায়, নিস্তব্ধ শ্মশান মাঠে, এই তো কিছুদিন আগেও কত ফসল, কত মানুষ ছিল তাদের সাথে, তৃষ্ণা মেটানোর জল ছিল, গরম জল প্রিয় ছিল খেটে খাওয়া চাষির কাছে, পাখিদেরও কম প্রিয় ছিল না
মেয়েটি তবু হেঁটে যায়, মেয়েটি হেঁটে যায়, মেয়েটি সবুজ পোশাক বদল করে কালের চক্রবাকে হলুদ শাড়ি জড়িয়ে নিল, সাক্ষী থাকলো পাখি চাষার স্বপ্নরাজ্য দুচোখ মাঠের সাদা বক। আমি এখন শেষের দিকে চলে যাই। চাষির চোখের মনিকার বাড়ি ফিরল, মেয়েটি বাড়ি ফিরল, সে বাড়ি ফিরল, বিকালের মেয়েটি বাড়ি ফিরল বধূ বেশে। ধন্যবাদ ইউসুফ আউলিয়াকে, আলোচনা করছেন রাহুল ভাই। ধন্যবাদ। মঈন 3টি কবিতা পাঠ করলো এবং 3টি কবিতা নিয়ে ছোট ছোট করে কিছু বলি, কারণ আমাদের হাতে খুব কম সময়, এই জন্য আমরা ছোট ছোট করে বলবো, আশা করি নেবেন। আমি প্রথমে সিয়ামের কাছে যাচ্ছি। খিদে, খিদে বানানটা খরস্যি দিবেন এবং যখন ক্ষুধা থাকে তখন ওর থেকে তদ্ভব করে আনলে খিদে হয়, খরস্যি দয়েকার হয় খিদে। আপনার যে এই যে খিদে আছে, আমি শুনে খুব খুশি হলাম, কারণ আমাদের অভাবটা খুব কম। এই অভাবটা পূরণ, যদি কোনো কবিতা না পড়ে, অন্যের বই না পড়ে, তাহলে সে নিজের অভাবটা ফিল করবে না এবং বাংলা সাহিত্যের অভাবটা ফিল করবে না। তো এই নিজের অভাব এবং বাংলা সাহিত্যের অভাব আরেকজন কবির বা আরেকটি সাহিত্য পড়লে অনুভব করা যায় এবং নতুন কিছু সৃষ্টি করা যায় বা প্রধান কিছু দেওয়া যায়। তো আপনাকে ধন্যবাদ যে আপনার খিদে আছে। তবে এই পোকামাকড় খেয়ে খিদে তাড়ানোর চেয়ে সাহিত্য বা বই টই পড়ে খিদে তাড়ান। আমরা একটা ছোটবেলায় এটা ওই যে গান করতাম, আমরা গান মানে একটু গেয়ে বেড়াইতাম আর কি মাঠে ঘাটে। সেটা হলো আমরা পোকা ধরি পোকা মারি পোকা বেচ্চা খাই আমাকে সুখের সীমা নাই, মানে আসলে এটা প্যারোডি গান। তো এখানে পোকা মারি এটা আমরা বলছিলাম যে ওই যে যারা দাঁতের পোকা খোলে পোকা মারে আর কি, ওইটাই বেচ্চা খায়, মানে ওদের খাদ্য। তো জায়গায় ওই জাতি এখন ধ্বংসের মুখে। তো হয়তো দেখা গেছে যে একদিন এই কবি সাহিত্যিকরা পোকা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তা আসলেই ধ্বংস হবে না, আপনাদের নতুন নতুন সাহিত্য, নতুন নতুন উদ্ভাবন দিয়ে আমরা আরও নতুন কিছু পাবো। এবার যাচ্ছে আমরা কার্টুন দিয়ে। এখানে মুস্তাফিজুর রহমান, আমার মামা মুস্তাফিজুর রহমান কবিতা লিখেছেন। আপনি ভালো কবিতা লিখেছেন। আপনি দিক নির্দেশনামূলক অথবা নীতি প্রধান কবিতা প্রথম লেখা হয় 1850 সালে। আপনারা দেখবেন ওখানে যে মদন মোহন তর্কলাকার প্রথম 1850 সালে প্রথম নীতি প্রধান কবিতা লিখেছেন, পাখি সব কলর প্রাতি পোহাইলো। ওখানে কিন্তু কিছু নীতি কথা দেওয়া আছে, আপনি এখানে কিছু নীতি কথা দিয়েছেন এবং লাস্টে একটা গোল দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমরা গোলটা কম পাচ্ছি, কারণ বল আমাদের কাছে থাকে না, তো আমরা গোল দিতে পারি না। আপনি গোল দিয়েছেন। কার্টুন দেখে কোমল শিশু, পড়াশোনার ভার, ভেস্তে গেলে আগামী দিন জাতির দায়ভার। যদিও মিলের দিকে দুর্বলতা আছে, বানানোর দিক দিয়ে কিছুটা দুর্বলতা আছে, ছন্দ এখানে কিছুটা আছে। আমি আশা করি যে আপনি যদিও আমাদের গুরু দায়িত্ব নিয়ে পালন করছেন, আপনি একজন আমাদের অতন্ত্র প্রহরী, আপনি আমাদের দেখাশোনা করেন, সেহেতু আপনি সময় খুব কম পান, কিন্তু এই সময়ের মধ্যেও আমি জানি আপনি পারবেন। আপনার জন্য শুভকামনা। এরপরে আসি বিকেলের মেয়ে, ইউসুফ আউলিয়া। 4 বছর আগে যা দেখেছিলাম, 4 বছর পরে দেখি খুব ভালো কবিতা লেখে। ওরা হাতে এখন এসে গেছে, কি আসছে এটা আপনারা দেখবেন, কিন্তু এসে গেছে। ও বালিকা বিকেল যখন মেয়ে হয়ে যায় এবং এই বিকেলে যখন বিয়ে হয়ে যায়, তখন কি সর্বনাশ হয়, কি ভালো হয়, কি মন্দ হয়, তিনি এখানে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আউলিয়া, আপনার মাধ্যমে এরকম বিকেল হোক, সূর্যকে আপনার ছেলে করে দিয়েন। হ্যাঁ, সূর্যকে ছেলে করে দিয়েন। বিকেল আসলে নরম মেয়ে হওয়ার যোগ্যতা রাখে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রাহুল ভাইকে। আমরা আলোচনা যেহেতু 1 ঘন্টা পেরিয়ে গেছে, এজন্য সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আমরা আর 5টি কবিতা পাঠ করব। আর একটা কথা বলি, যাদের কবিতা আমরা পেয়েছি, আমাদের একটি পোস্ট ছিল যে #কবিতা রিভিউ নামে আমরা প্রতিভা প্রকাশ গ্রুপে যে পোস্টটি দিয়েছি এবং বলে দিয়েছি কবিতা রিভিউর জন্য অবশ্যই কমেন্ট বক্সে কবিতা দিতে হবে। যারা কমেন্ট বক্সে কবিতা দিয়েছেন, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা কবিতাই পাঠ করতে, এবং এতক্ষণ যাবত যা পাঠ করলাম হলো, আর মাত্র 5টি কবিতা বাকি আছে। এখন নতুন করে আর কেউ কবিতা দিবেন না। কবিতা রিভিউ আমাদের যে পোস্টটি ছিল, সেই পোস্টের কমেন্ট বক্সে যারা কবিতা দিয়েছেন, আমরা প্রতিটা কবিতাই রিভিউ করলাম, আর 5টি কবিতা বাকি আছে পাঠ করব, এবং নতুন করে আর কেউ কবিতা দিবেন না। এবং আমরা কাউকে এড়িয়ে যাইনি, মানে কেউ যদি অন্য জায়গায় অন্য কোনো পোস্টে কিংবা ওয়ালে কবিতা দিয়ে থাকেন, সেটা আলোচনার জন্য নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমরা যে ডিভাইসটা খুলে রেখেছি, সামনে একটাই ডিভাইস আছে, একটা ডিভাইসে অনেক কিছু দেখা যায় না। আগামী সপ্তাহে সবার আগে দেবে ওই কবিতাই। হ্যাঁ, তো ধন্যবাদ। আমরা এবার আসব, আলোচনার জন্য অনুরোধ রইল। লিখেছেন ইসমাইল বিন আবেদিন, লেখা শিরোনাম মেঘের সাথে মন। ছুটে চলে যাও পালিয়ে, বলো কোথায় মেঘ, হঠাৎ করে আসে যদি একটু ঝড়ের বেগ। কোন সুদূরে ঝরাও তুমি তোমার চোখের জল, নাকি কেবল ছুটে ছুটে ঘুরো অস্তাচল।
পথে যেতে পেরও কত নদী সাগর বন, পাহাড় পেলে অমনি তুমি দাও যে তোমার মন, থামলে তুমি রূপ হারিয়ে গোমরা মুখে চাও, ডেকে ডেকে ভয় ধরিয়ে বৃষ্টিতে ভাসাও, তোমার সাথে চুপি চুপি মনটা ছুটে যায়, সবুজ সবুজ মাঠ পেরিয়ে নিজেকে হারায়। ধন্যবাদ। আর আরেকটি লেখা পাঠ করে ফেলতেছি, ছোট্ট লেখা, এমদাদুল ইসলাম খোকন ভাই নরসিংদী থেকে। উনি শিরোনাম কি আমি জানি না, শুরুতে দিয়ে রাখা হয়েছে শেষ প্যারা, শেষে বলা হয়েছে কেমন হয়। আসলে এইটা তো ছিল আমাদের রিভিউ বলার জিনিস, তাই আমি তার 4টি লাইন পাঠ করে দিচ্ছি। তোমার সাথে চুপি চুপি মনটা ছুটে যায়, সবুজ ধানি মাঠ পেরিয়ে তোমার ঠিকানায়। ধন্যবাদ। হলে কেমন হয়? ভালো হয়, খারাপ না খোকন ভাই। আমরা আলোচনায় আসছি। রাওপন ভাই। ধন্যবাদ। আমাদের এই আড্ডাটা আসলেই অত জমাতে পারছি না, কারণ খাপছাড়া মনে হয়। দুইজন তো, আপনারা সবাই সামনে থাকলে হাসি ঠাট্টা হতো, মানে আড্ডাটা ভালো জমতো। এখানে আমার কাছে কেমন মেশিন মনে হচ্ছে, দিচ্ছে বলছি। তো এটা আসলে আর সামনাসামনি থাকলে পরে হৃদ্যতাও বাড়ে, মুখ দেখলে নাকি মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে। আপনারা যদি কেউ করতে চায় সামনে রিভিউ, আমরা প্রয়োজনে আরো দুইজনকে আমন্ত্রণ জানাই। হ্যাঁ, যদি আপনারা এভাবে যদি কেউ করতে চান, তাহলে আপনারা আসতে চান যে আমরা দুজন থাকবো আপনাদের সাথে, চলে আসবেন। তাহলে আমাদের এই দুজন আর দুজন 4 জন হলো। হ্যাঁ, আমরা ওভাবে আড্ডার সুন্দর চেহারা দেখবেন। যদি কোনো মহিলা থাকে সেও আসতে পারেন, কারণ আমাদের নারী কবি খুব ভারী হয়, তারা যদিও আমাদের সাথে সারিবদ্ধ, হ্যাঁ ভারী হয় কিন্তু সারিবদ্ধ হয় না। তো সবার জন্য ধন্যবাদ। এবার আমি মেঘের সাথে যে আবেদিন ভালো হয়েছে আপনার, কিন্তু আমি বেশি যাব না, কারণ কয়েকটা জায়গায় আমার কাছে খাপলা লেগেছে। আমি শুধু আপনাকে একটা উপস্থাপনের দিক বলি, আর সব দিক ধরেন আপনি উত্তরায় গেছেন, উপস্থাপনের দিক বলি। আমি প্রতিটা পর্বের এখানে যে মেলবন্ধন সৃষ্টি করেছেন, প্রতিটা পর্বের প্রতিটা স্তবকের প্রথম পর্ব আমি প্রথম লাইন বা পর্ব পড়ব। দেখেন তো আপনার কাছে কি গোলমাল মনে হয় কিনা, তাহলে এরপরের থেকে একটু খেয়াল রাখবেন আপনি এই দিকটা। শুধু আপনাকে না, আপনাকে দিয়ে সবাইকেই বলছি যে প্রতিটা স্তবকের প্রথম লাইনটা যেন একরকম চাল দেওয়ার চেষ্টা করেন, কারণ এখানে কিন্তু এই চাল কিন্তু এমনভাবে দিবেন না, চাইল আর কি, মানে এমনভাবে চালটা দিবেন যাতে কেউ গাল না দেয়। দেখেন তো আপনি পড়ে, ছুটে চলে যায় পালিয়ে, এখানে ছুটে চলে যাও পালিয়ে, আপনি পড়ছি পর্বে, ছুটে চলে যাও পালিয়ে কোন সুদূরে ঝরাও তুমি, পথে যেতে পেরও কত। তাহলে আপনার দেখেন তো এই প্রথম 3টা পর্বের 3টা প্রথম লাইন পর্ব করে পড়লাম, মানে পরে 3টা স্তবকে, ইংরেজিতে পর্ব বলে তো খালি পর্ব এসে যায় মুখে। তো ছুটে চলে দিলেন এখানে কোন সুদূরে, কেমন করে মিলল, পথে যেতে কি করে মিলল, তারপরে থামলে তুমি তোমার সাথে। আমি বলতে চাচ্ছি যে আপনি যখন পর্বগুলো তৈরি করবেন, তখন রুদ্ধ এবং মুক্ত যদি না পারেন চেষ্টা করেন, তাও যদি না পারেন তাহলে মুক্ত দেন। ছুটে চলে, এই যে কোন সুদূরে, এখন ছুটে অথবা হঠাৎ করে, ছুটে চলে হঠাৎ করে আমার কাছে খারাপ লাগলো না, কেন লাগলো না, কানে বাঁধলো না, কেন বাঁধলো না, হঠাৎের পরে হঠাৎ মানে এটা রুদ্ধ করার চিন্তা করা হয়েছে। তাহলে আমি যখন এই চালগুলো চালবো তখন কিন্তু ওভাবে চালার চেষ্টা করব। পাহাড় পেলে অমনি তুমি, এখন আপনার এখানে পাহাড় পেলে অমনি তুমি, থামলে তুমি রূপ হারিয়ে, কোনো সমস্যা হলো না, কারণ পরেরটা এই যে 3য় এবং 4র্থ আপনার কাছে একটু মনে হচ্ছে যে এরকম। আবার দেখেন তোমার সাথে চুপি চুপি, এই যে চুপি চুপি যখন দিলেন, তোমার সাথে চুপি চুপি মাঠ পেরিয়ে, এখানে আবার রুদ্ধ মুক্ত বা মুক্ত। আশা করি রুদ্ধ মুক্ত এত যদি না পারেন, যা করছেন ওটাই আপনার কাছে বেস্ট, কিন্তু আমি বলছি একটু চেষ্টা করুন না, দেখেন না রুদ্ধ মুক্ত খেলার। ধন্যবাদ আপনাকে।